গল্পের শুরুতেই আমরা জিয়াংকে দেখতে পাই যে একটা বারে অত্যাধিক নেশা করে ডান্স করছিল। তো জিয়াং হচ্ছে শু কোম্পানির সিইও। সে খুব রাগী ধাঁচের একটা মেয়ে। জিয়াং এর ভাই থাকার পরেও তার পিতা জিয়াংকে কোম্পানির সিইও বানিয়েছে, কারণ জিয়াং তার ভাইয়ের থেকে অনেক বেশি দক্ষ। এই জন্য জিয়াং এর ভাই তাকে অনেক হিংসে করত আর সবসময় চাইতো কি করে সে জিয়াং এর ক্ষতি করবে। অনেক ক্ষমতার অধিকারী হয়ে জিয়াং একটু বেয়াদব ধরনের হয়ে গেছিল। তো নেশার ঘরে বারে ডান্স করার সময় জিয়াং এর ভাইয়ের পাঠানো একটা লোক জিয়াং এর ড্রিঙ্কসে কিছু ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। জিয়াং প্রায় বেহুশ হয়ে যেত। এর মধ্যেই ওই বাড়ি কাজ করা একটা ওয়েটার চ্যান তাকে সামলায়। জিয়াং এর এত নেশা হয়ে গেছিল সে নিজেই বাড়ি আসতে পারছিল না। এটা বুঝতে পেরে চ্যান তাকে ওই হোটেলেরই একটা রুমে নিয়ে যায়। এবার চ্যান জিয়াংকে শুয়ে সেখান থেকে যেতে লাগলে চ্যানের টাই জিয়াং এর ড্রেসে আটকে যায়। চ্যান সেটা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যেই জিয়াং এর হুঁশ ফিরলে সে ভাবে চ্যান হয়তো তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এক ধাক্কায় চ্যানকে সরিয়ে দেয় জিয়াং, কিন্তু সে নিজেই পড়ে যাচ্ছিল। তো চ্যান আবারও তাকে সামলাতে গেলে জিয়ান এবার চ্যানের গায়ে বমি করে বেহুশ হয়ে যায়। চ্যান কোনো রকমের শার্টটা ঠিক করে রুম থেকে বেরোনোর কথাই ভাবছে, কিন্তু তার আগেই পেছন থেকে জিয়াং তাকে টেনে বিছানায় শুয়ে দেয়। জিয়াং খুব রোমান্টিক স্টাইলে চ্যানের টাইটা খুলে ফেলে আর ওটা দিয়েই নিজের চুলটা বেঁধে নেয়। বেচারা চ্যাং কিছু বুঝে ওঠার আগেই জিয়াং তার জাদু চালাতে শুরু করে। পরের দিন সকাল হয়। সেক্রেটারির ফোনে ঘুম ভাঙে জিয়াং এর। চোখ খুলে জিয়াং দেখে ব্ল্যাঙ্কেটের মধ্যে কিছু নড়াচড়া করছে। এর মধ্যেই চ্যান উঠে পড়লে সে জিয়াংকে নিজের হাতের বাঁধনটা দেখিয়ে বলে, তুমি আমার এই হাল করেছো। জিয়াং চ্যানকে একটা কার্ড দিয়ে বলে, এতে তোমার স্যালারির থেকে অনেক বেশি টাকা আছে, তুমি এটা রাখো আর গতকাল রাতে যা হয়েছে সব ভুলে যাও। ভবিষ্যতে আমি এইসব নিয়ে কোনো ঝামেলা চাই না। কিন্তু চ্যান কার্ডটা জিয়াংকে ফিরিয়ে দিয়ে বলে, আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তা নই, আর আমার টাকার কোনো প্রয়োজনও নেই। আর হ্যাঁ, আমি আপনাকে ভবিষ্যতে কোনো রকম বিরক্ত করব না। এই শুনে জিয়াং চলে যায়। কিছুদিন পর জিয়াং একটা কফি শপে বসে আছে। আসলে জিয়াং এর বাবা গু কোম্পানির সিইওর সাথে তার বিয়ে ঠিক করেছে। তো না চাইতেও জিয়াংকে ব্লাইন্ড ডেটে আসতে হয়। জিয়াং অপেক্ষা করছে। এর মধ্যেই গু কোম্পানির সিইও তার সামনে এসে দাঁড়ায়। আর গু কোম্পানির সিইও ছিল চ্যান। এবার চ্যানকে দেখে জিয়াং চিনতে পারলেও তাকে না চেনার ভান করছে। কিন্তু চ্যান তাকে চিনতে পেরে গেলে জিয়াং তার সাথে আগের বারের মতোই বিহেভিয়ার করতে থাকে। আসলে জিয়াং এগুলো করছিল যাতে চ্যান তাকে বিয়ে করতে না করে দেয়। যদিও তাদের বাবারা বিজনেসের সুবিধার্থে তাদের বিয়েটা আগে থেকেই ঠিক করে দিয়েছিল। সিন চলে আসে জিয়াং এর এনগেজমেন্ট পার্টিতে। জিয়াং পার্টিতে আসলে জানা যায় তার বিয়েটা চ্যানের সাথে নয়, বরং চ্যানের দাদা কিউফির সাথে হচ্ছে। আর সেই হচ্ছে গু কোম্পানির আসল সিইও। কিন্তু তার ব্লাইন্ড ডেটে যাওয়ার সময় না থাকায় চ্যান তার জায়গায় ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তবে এই কথা জানতে পেরে জিয়াং এর তেমন চিন্তা নেই, কারণ তার মাথায় ঘুরছে অন্য প্ল্যান। তো জিয়াং সবার সামনেই কিউফিকে বিয়ে করতে না করে দেয়। এতে জিয়াং এর বাবা অনেক রেগে গিয়ে তাকে বলে, আমার কোম্পানির সিইও থাকতে হলে তোমাকে গু ফ্যামিলিতেই বিয়ে করতে হবে। তো জিয়াং বলে, হ্যাঁ আমি গু ফ্যামিলিতেই বিয়ে করব, তবে কিউফিকে নয়, চ্যানকে। আর এখানেই আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় আজ থেকে ঠিক 1 মাস আগে, যেদিন চ্যান এবং জিয়াং ব্লাইন্ড ডেটে গিয়েছিল। সেদিনই চ্যান জিয়াংকে বলেছিল, আমি আমার দাদার জায়গায় ডেটে এসেছি, কারণ আমার দাদার ডেটে যাওয়ার সময় নেই এবং সেই বিয়েটা শুধুমাত্র বিজনেস ডিলের জন্যই করতে চায়। তো এই সব শুনে জিয়াং চ্যানের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে, যেখানে চ্যান তার দাদার বদলে নিজেই জিয়াংকে বিয়ে করবে। আর অন্যদিকে জিয়াং চ্যানকে গু কোম্পানির দখল পেতে সাহায্য করবে, কারণ চ্যানের দাদাই তাদের সমস্ত কোম্পানি দখল করে রেখেছিল, যার ফলে চ্যানকে বাড়ি কাজ করতে হতো। তো সিন চলে আসে প্রেজেন্ট টাইমে, যেখানে কথা মতো চ্যান জিয়াংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। জিয়াং সবার সামনেই চ্যানকে নিজের হাজবেন্ড বলে অ্যানাউন্স করে এবং তাকে কিস করে। এতে চ্যানের দাদা এবং জিয়াং এর দাদা দুজনেই খুব রেগে যায়। জিয়াং এর দাদা তাকে মারতে গেলে চ্যান
তার হাতটা ধরে বলে, জিয়াং এখন আমার ওয়াইফ, তাই ওকে কিছু করার আগে ভেবে নেবেন। চ্যানের এই রূপ দেখে জিয়াং তার উপর অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এরপর জিয়াংকে চ্যানের বারে বসে থাকতে দেখা যায়। আসলে চ্যান অনেক হ্যান্ডসাম হওয়ায় বারের প্রায় সব মেয়েরাই তার সাথে ফ্লার্ট করত, তাই জিয়াং ওখানে বসে চ্যানকে পাহারা দিচ্ছে। জিয়ান চ্যানকে একসাথে থাকার কথা বললে চ্যান বলে দেয়, আমাদের বিয়েটা সত্যি নয়, তাই আমি তোমার বাড়িতে থাকবো না। কিন্তু জিয়ান তো চ্যানের পিছুই ছাড়ে না। তো রাতের বেলা তারা দুজন একসাথে যাচ্ছিল, তখনই কিছু গুন্ডা তাদের তাড়া করলে তারা দুজন মিলে পালাতে থাকে। আর পালাতে পালাতে তারা জিয়াং এর বাড়িতে চলে আসে। তো কিছুক্ষণ পর চ্যান বেরোতে গেলে দেখা যায় জিয়াং এর বাড়ির ডোর লক নষ্ট হয়ে গেছে। তো জিয়াং বেশ আনন্দ পেয়ে বলে, আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। তো চ্যান শাওয়ার নিয়ে বাইরে আসলে জিয়াং দুষ্টু নজরে চ্যানকে দেখছে। হঠাৎই চ্যান স্লিপ করে পড়ে যাচ্ছিল। তো জিয়াং তাকে ধরতে গিয়ে চ্যানের টাওয়ালটা খুলে যায়। জিয়াং লজ্জায় মুখ ঢেকে নিলে চ্যান বলে, আরে কি হলো? চোখ খুলে জিয়াং দেখে সে যেমনটা ভাবছিল ব্যাপারটা ঠিক তেমন নয়। রাতে ঘুমানোর সময় একটা খারাপ স্বপ্নে চ্যানের ঘুম ভেঙে যায়। স্বপ্নে চ্যান ছোটবেলায় তার মায়ের অ্যাক্সিডেন্টের ওই দিনটা দেখতে পায়। সে অনেক ভয় পেয়ে গেছিল, কিন্তু জিয়াং তাকে সামলায়। পরের দিন সকালে চ্যান জিয়াংকে বলে, আমি আমাদের বিয়েটা রেজিস্টার করতে চাই। এই শুনে জিয়াং তো অনেক খুশি। তারা দুজনে রেজিস্ট্রি করে অফিসে যায়। জিয়াং এর ভাই তাদের দুজনকে দেখে অনেক রেগে যায়, কিন্তু জিয়াং তাকে পাত্তা না দিয়ে অফিসের সবাইকে ভালো করে কাজ করতে বলে। যদিও জিয়াং এর এত ভালো মুড দেখে এমপ্লয়িরাও অবাক। জিয়াং তার হাজবেন্ড অর্থাৎ চ্যানের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। চ্যান জিয়াং এর বাড়িতে শিফট করবে, যার জন্য সে নিজের বাড়িতে যায় জিনিস আনতে। কিন্তু তার দাদা কিউফি তার সাথে অনেক খারাপ কথা বলে। যদিও জিয়াং এর তা মোটেই পছন্দ হয় না। জিয়াং কিউফিকে কিছু বলতে গেলে কিউফি তাকে মারতে আসে। চ্যান তার হাতটা ধরে নেয়। এতে কিউফিও অনেক অবাক, কারণ সে ভাবতেই পারেনি শান্তশিষ্ট চ্যানও প্রতিবাদ করতে পারবে। জিয়াং ও চ্যান নতুন করে নিজেদের ঘর গোছাচ্ছে। জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, চ্যানের আজ আমাদের বাড়িতে প্রথম দিন, তাই তুমি দেখবে ওর যেন কোনো সমস্যা না হয়। এই বলে সে চলে গেলে চ্যাং জিয়াং এর অ্যাসিস্ট্যান্টের থেকে জিয়ানের ব্যাপারে জানতে চায়। তো অ্যাসিস্ট্যান্ট বলে, জিয়াং খুব রাগী স্বভাবের, যার জন্য অফিসের কেউই তাকে পছন্দ করে না। এরপরই দেখা যায় চ্যান কাউকে ফোন করে কিছু বলছে, কিন্তু সে কাকে ফোন করছে তা এখনো জানা যায়নি। জিয়াং চ্যানকে তাদের মিথ্যে সম্পর্ক সত্যি বানানোর কিছু ট্রিক্স শেখাচ্ছে। সে চ্যানকে বোঝাচ্ছে কখন কিভাবে হাত ধরতে হবে। কিন্তু জিয়াং এর এইসব কাজকর্মে চ্যান অনেক হতবাক। এর মধ্যেই জিয়াং চ্যানের ওপর চেপে যায় আর খুব রোমান্টিক ভাবে তার কাছে আসে। চ্যান চোখ বন্ধ করে নেয় আর কিছু সময়ের জন্য সে ভাবে জিয়াং হয়তো তাকে কিস করবে, কিন্তু জিয়াং ওকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর জিয়াং চ্যানকে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে বলে, একসাথে থাকতে হলে তোমাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো চ্যানও কিছু কম ছিল না, সেও নিজের কিছু রুলস বানিয়ে বলে, এগুলো তোমাকেও মানতে হবে। তাদের এই রুলস এর মধ্যে ছিল তারা কেউ কারোর রুমে যাবে না, এবং যতদিন তারা এই কন্ট্রাক্টে থাকবে ততদিন অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারবে না। তো এই সমস্ত নিয়ম কানুন মেনেই তারা দুজন এগ্রিমেন্ট পেপারে সই করে। রাতে জিয়াং ঘুমিয়ে পড়লে দেখা যায় চ্যান তার ঘরে এসেছে। চ্যানকে দেখে জিয়াং বলেছিলাম না তুমি আমার ঘরে আসবে না। চ্যান তার কোনো কথা না শুনেই জিয়াংকে কিস করে, কিন্তু তখনই জিয়াং এর ঘুম ভাঙলে বোঝা যায় এটা জিয়াং এর স্বপ্ন ছিল। ওদিকে চ্যান ও জিয়াংকে নিয়ে একটা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। দুজনেই বসে টিভি দেখছে, কিন্তু কেউই কাউকে বলতে পারছে না কেন তাদের ঘুম আসছে না। সকাল হলে চ্যাং জিয়াং এর জন্য ব্রেকফাস্ট বানায়। জিয়াং খুশি হয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এর মধ্যেই ডোরবেল বাজলে জিয়াং দেখে তার বন্ধু জাও এসেছে। জাওয়ের সাথে জিয়াংকে দেখে চ্যানের অনেক হিংসে হয়। জাও জিয়াং এর সাথে হাত মেলাতে গেলে চ্যান তার হাতটা ধরে নেয়। তো জাও চ্যানকে চিনতে না পারায় চ্যান নিজের পরিচয় দিয়ে বলে, আমি জিয়াং এর হাজবেন্ড। এই শুনে তো জাও অবাক। জাও জিয়াংকে চ্যানের বিরুদ্ধে বোঝানোর চেষ্টা করছিল। তো তখনই চ্যান তাদের মধ্যে চলে আসে আর তাদের কথা থামানোর চেষ্টা করে। তো প্রথম দিন থেকেই চ্যান এবং জাওয়ের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়।
জিয়াং জাওয়ের সাথে অফিসে চলে যায়, কিন্তু অফিসে গিয়েও জিয়াং এর কিছু ভালো লাগছে না। বসে বসে জিয়াং ভাবছে চ্যান জাওকে দেখে ওরকমটা কেন করলো, তাহলে কি চ্যানের হিংসে হচ্ছিল, ও কি আমাকে ভালোবাসে? তো নানান প্রশ্ন জিয়াং এর মাথায় ঘুরছে, আর এই প্রশ্ন নিয়ে জিয়াং এক অন্য চিন্তায় মত্ত। এর মধ্যেই সেক্রেটারি তাকে কিছু জিজ্ঞেস করলে জিয়াং তার উত্তর না দিয়ে বলে, চ্যান আমাকে অনেকক্ষণ ধরে মেসেজ করেনি, আমি কি করে ওর খোঁজ খবর নেব, তাড়াতাড়ি আইডিয়া দাও। তো সেক্রেটারি প্রথমে তাকে ফোন করতে বললেও পরে বলে, আপনি বাড়ির হিডেন ক্যামেরা অন করুন। তো সেক্রেটারির কথায় সে তার বাড়িতে লাগানো ক্যামেরা অন করে, যাতে কিনা লুকিয়ে লুকিয়ে চ্যানকে দেখতে পারে। ওদিকে চ্যান তখন জিয়াং এর ঘরে এসে কিছু ডকুমেন্টস এর ফটো তুলছে। তো চ্যানকে তার ঘরে দেখে জিয়াং ও তার সেক্রেটারি দুজনেই অবাক। জিয়াং চ্যানকে ডাক দিলে সে প্রথমে বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে ঘরের মধ্যে কোনো হিডেন ক্যামেরা রয়েছে। তো সে ওই ক্যামেরার সামনে এলে জিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ঘরে কি করছো? তো চ্যান সত্যিটা আড়াল করার জন্য তাদের ম্যারেজ কন্ট্রাক্টের পেপারটা দেখিয়ে বলে, আমি এখানে কিছু রুলস অ্যাড করতে চাই, তাই এটাই খুঁজছিলাম। জিয়াং চ্যানের কথা বিশ্বাস করে। রাতে জিয়াং বাড়ি ফিরে দেখে চ্যান তখন কুকিং করছে। চ্যানকে দেখে জিয়াং সেখানেই স্টপ হয়ে যায়, সে যেন চ্যানের থেকে চোখই সরাতে পারছে না। জিয়াং কুকিং এ চ্যানকে সাহায্য করে, যদিও জিয়াং আগে কখনোই কুকিং করেনি, তাই চ্যান তাকে হাতে ধরেই সবটা করায়। দুজন একসাথে অনেক মজাও করছিল। জিয়াং চ্যানকে আস্তে আস্তে পছন্দ করতে লেগেছে। তো রাতে জিয়াং ভাবে, চ্যান আমার সাথে বেশিক্ষণ কথা কেন বলে না, সে কি আমাকে পছন্দ করে না, নাকি আমি অ্যাট্রাকটিভ নই? এই ভেবে জিয়াং রাতের বেলা নাইট স্যুট পরে চ্যানের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু চ্যান তাকে না দেখেই নিজের কাজ করেই চলেছে। তো কিছুক্ষণ এইসব করার পর জিয়াং বিরক্ত হয়ে নিজের রুমে চলে যায়। জিয়াং চলে গেলে চ্যানকে দেখা যায় সে রাতের অন্ধকারে কারোর সাথে দেখা করতে বাইরে এসেছে। তো এরপরই চ্যানের দাদা কিউফি সেখানে আসে। চ্যান তাকে দুটো ফাইল দেয়, যে ফাইলগুলো সে আজকে দুপুরেই জিয়াং এর ঘরে দেখেছিল। ফাইল দুটো পেয়ে কিউফি অনেক খুশি। চ্যান তাকে বলে, আমার কাজ আমি করে দিয়েছি, এবার তুমি আমাকে যেটা প্রমিস করেছিলে সেটা রাখো। তো এতে কিউফি বলে, তোমার কাজ এখনো শেষ হয়নি, তুমি এভাবেই এখানে থাকো, আর সময় আসলে আমি তোমাকে তোমার জিনিস ফিরিয়ে দেব। এই বলে কিউফি চলে যায়। এবার আসল বিষয়টা হলো, জিয়াং চ্যানকে ভালোবাসলেও চ্যান কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জিয়াং এর বাড়িতে থাকছে। পরের দিন জাও বাড়িতে আসলে চ্যান তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু জাও জোর করে ঘরে ঢুকে গেলে তাদের দুজনের মধ্যে লড়াই লেগে যায়। জিয়াং কোনো রকমে তাদের আটকায়। জাও জিয়াং এর সাথে অফিসে যাবে শুনে চ্যান জেদ করে সেও তার সাথে যাবে। তো জিয়াং তাকে নিয়ে যায়। অফিসে জিয়াং মিটিং এ গেলে চ্যান তার রুমে ছিল। সুযোগ বুঝেই চ্যান জিয়াং এর ল্যাপটপ থেকে কিছু ডেটা সরাচ্ছিল, কিন্তু এর মধ্যেই জিয়াং চলে আসলে চ্যান তার সাথে রোম্যান্স করার বাহানায় তাকে ব্যস্ত রাখে, আর ল্যাপটপ থেকে পেন ড্রাইভটা খুলে নেয়। যদিও চ্যানের শেষ রক্ষা হয় না, কারণ জিয়ানের সেক্রেটারিও সেখানে চলে আসে, আর তাকে দেখে চ্যানের হাত থেকে পেন ড্রাইভটা পড়ে যায়। সেক্রেটারি সেটা লক্ষ্য করলেও জিয়াং কিন্তু সেটা দেখেনি। তো কিছুক্ষণ পর সেক্রেটারি আর চ্যানকে কথা বলতে দেখা যায়, যেখানে সেক্রেটারি চ্যানকে বলে, চিন্তা করো না, আমি ম্যাডামকে এই ব্যাপারে কিছুই বলবো না। আসলে জিয়াং এর সেক্রেটারি চ্যানকে পছন্দ করত, যে কারণে চ্যানের সামনে ভালো হওয়ার জন্য সেক্রেটারি সব বিষয়টা চেপে যায়। চ্যান ও জিয়াং বাড়ি ফিরে আসলে জিয়াং এর বাবা তাদের বাড়িতে আসে। জিয়াং এর বাবা জেনে গেছিল তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, তো তারা দুজন বাবার সামনেই রোম্যান্স করতে যায়, যাতে কিনা বাবা ভাবে তাদের বিয়েটা সত্যি। কিন্তু জিয়াং এর বাবা বলে, যদি বিয়েটা সত্যি হয় তাহলে তোমরা আমাকে তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখাও। এই শুনে তো ওরা দুজনেই চাপে পড়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। জাও জানতে পেরে যায় জিয়াং চ্যানের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এরপর জাও জিয়াংকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সে জিয়াং এর থেকে জানতে চায় জিয়াং কেন চ্যানকে বিয়ে করেছে। তো জিয়াং তাকে সব বিষয়টা জানায়, সাথে সে এটাও বলে, আমি এখন চ্যানকে ভালোবেসে ফেলেছি। কিন্তু জাও বলে, তুমি ওকে ভালোবাসলেই কি, ও কি তোমাকে ভালোবাসে? এই শুনে জিয়াং চুপ করে যায়। ওদিকে চ্যানকে জিয়াং এর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা যায়, তারাও একটা রেস্টুরেন্টে বসেছিল। তো জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট চ্যানকে জিজ্ঞেস করে, তুমি কেন জিয়াংকে বিয়ে করলে? তো চ্যান বিশেষ কিছু না বললেও সে বলে, আমি এখন জিয়াংকে পছন্দ করতে শুরু করেছি, আর আমি ওর
তোর সাথেই থাকতে চাই। তো এই কথা শুনে জিয়াং এর সেক্রেটারিও তাকে একই কথা বলে, তুমি জিয়াংকে পছন্দ করলেও জিয়াং কি তোমাকে পছন্দ করে? তো এইসব কথা শুনে তাদের দুজনেরই মুড অফ। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় দেখা যায় তারা সবাই একই রেস্টুরেন্টে এসেছিল। তো জিয়াং দেখে তার সেক্রেটারি চ্যানের হাত ধরে রয়েছে, এতে এসে অনেক রেগে যায়। জিয়াং চ্যানকে বলে, তুমি আমাদের রিলেশনের রুলস ভেঙেছো, সম্পর্কে থাকার পরেও তুমি আমার সেক্রেটারির সাথে ডেটে গেছো। তো চ্যান তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, তোমার সেক্রেটারির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আসলে ও আমার সাথে কলেজে পড়াশোনা করত, তাই আমি ওকে আগে থেকেই চিনতাম। কিন্তু জিয়াং কিছু না শুনেই চলে যায়। রাতে সে চ্যানের উপর রাগ করে ডিনার করে না, কিন্তু মাঝরাতে খিদে পেলে সে লুকিয়ে লুকিয়ে ফ্রিজে থাকা ঠান্ডা খাবার খায়। আর এই ঠান্ডা খাবার খাবার ফলেই পরের দিন জিয়াং এর শরীর খারাপ হলে চ্যান তার খেয়াল রাখে, এতে জিয়াং এর রাগ অনেকটাই কমে যায়। তো পরের দিন চ্যান কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আবারও জিয়াং এর অফিসে যায়। তো অফিস মিটিং এ জিয়াং জল চাইলে চ্যান ও জাও দুজনেই তার দিকে জল এগিয়ে দেয়, কিন্তু জিয়াং চ্যানের জলটা নিয়ে নিলে জাও তো মুখ ফোলায়। তো এইভাবেই দুজনের মধ্যে খোঁটাখুটি লেগেই থাকে। জিয়াং জাওকে খাইয়ে দিতে গেলে ওর খাবারটা চ্যান খেয়ে নেয়, এতে জাও রাগ করে চলে যায় আর তারা দুজন হাসতে থাকে। কিছু সময় পর চ্যান জিয়ানের কেবিনে আসে আর তার ল্যাপটপে কিছু ডেটা সার্চ করছিল। তখনই জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট চ্যানকে একটা ফাইল দিয়ে বলে, তুমি যা খুঁজছো তার সবকিছুই এই ফাইলে আছে। চ্যান ফাইলটা নিয়ে নেয়। এর মধ্যেই জিয়াং এর শব্দ পেয়ে তারা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। ঘরে এসে যাও জিয়াংকে বলে, চ্যানকে বিশ্বাস করে তোমার সবকিছু ওকে দেখানো উচিত নয়, এতে ভবিষ্যতে সমস্যা হতে পারে। যতই হোক ও কিন্তু তোমার বিজনেস রাইভেলের ভাই। কিন্তু জিয়াং জাওয়ের কথায় পাত্তা দেয় না। সে বলে, আমি চ্যানকে বিশ্বাস করি, ও কখনোই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আমি জানি চ্যান আমাকে ভালোবাসে, তাই চিন্তা করো না, পৃথিবীর সবাই আমার ক্ষতি করলেও চ্যান আমার ক্ষতি করতে পারবে না। পর্দার আড়ালে দাঁড়িয়ে চ্যান জিয়াং এর এইসব কথা শুনতে পায়। ভেতর ভেতর ভেঙে পড়ে চ্যান, অনুশোচনা কুড়ে কুড়ে খাচ্ছে থাকে। যদিও এতে অনেক দেরি হয়ে গেছে। দুই কোম্পানি বিজনেস ডিল ফাইনাল করতে গেলে গু অর্থাৎ চ্যানের দাদাই প্রজেক্টটা পেয়ে যায়। প্রজেক্ট হাতছাড়া হয়ে যাওয়ার কারণে জিয়াংকে তার বাবা এবং দাদার কাছে অনেক কথা শুনতে হয়। রাতে জিয়াং মন খারাপ করে চ্যানের সাথে বসে ড্রিঙ্ক করছে। চ্যান মুখে বলতে না পারলেও সবকিছুর জন্য মনে মনে জিয়াং এর কাছে ক্ষমা চায়। কিছুদিন পর যাও জিয়াংকে চ্যান ও তার দাদার কিছু ফটো দিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম চ্যান তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফটো দেখার পরেও জিয়াং বিশ্বাস করতে পারছিল না চ্যান এরম কোনো ষড়যন্ত্র করছে। যাও তাকে বলে, সিসিটিভি ফুটেজ চেক করো। তো সিসিটিভি ফুটেজ চেক করে জিয়াং এর হোশ উড়ে যায়। জিয়াং বাড়ি এসে রাগের মাথায় ফটোগুলো চ্যানের মুখে ছুঁড়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এরমটা কেন করলে? চ্যানের আর মিথ্যে বলার সাহস নেই। চ্যান বলে, হ্যাঁ আমি তোমার বিশ্বাস নিয়ে খেলেছি, তোমাকে ঠকিয়েওছি, কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে আমার মায়ের মৃত্যুর পর আমার মায়ের গলায় থাকা নেকলেসটাই ছিল আমার কাছে আমার মায়ের শেষ চিহ্ন, কিন্তু কিউফি ওই নেকলেসটা আমার থেকে কেড়ে নিয়েছে। ও বলেছে আমি যদি তোমার ইনফরমেশন ওকে দিতে পারি তবেই ও আমাকে নেকলেসটা ফিরিয়ে দেবে, তাই আমি এই কাজ করেছিলাম। তবে আমার এই কাজে কিউফির তেমন একটা লাভ হয়নি, কারণ আমি ওই ডেটার কিছু পরিবর্তন করে দিয়েছিলাম, তাই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। দেখো যা সত্যি ছিল আমি সবটাই তোমাকে বলে দিলাম, এবার তুমি আমাকে যা শাস্তি দেবে দিতে পারো। জিয়াং এর মনে চ্যানের জন্য ছিল অফুরন্ত ভালোবাসা, তাই সে চ্যানকে ক্ষমা করে দেয় আর বলে, যাই হোক না কেন তুমি কখনো আমাকে মিথ্যে বলবে না, আমি সব সময় তোমার সাথে আছি। এরপর চ্যানের দাদা তার সাথে দেখা করতে আসে, কিন্তু প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে সে চ্যানকে তার মায়ের পেন্ডেন্টটা দেয় না। চ্যান রেগে গিয়ে ওর দাদাকে মারতে গেলে তার বডিগার্ড চ্যানকে মারতে শুরু করে। এর মধ্যেই জিয়াং ওখানে চলে আসে আর কিউফি ওর বডিগার্ডদের জিয়াংকে মারার কথা বলে। চ্যান দৌড়ে গিয়ে জিয়াংকে জড়িয়ে ধরে যাতে জিয়াং এর কোনো ক্ষতি না হয়। রাতে চ্যানকে দেখা যায় যে অনেক মার খেয়েছে, তাই জিয়াং চ্যানকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর তখনই তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তো পরের দিন সকাল হয়, একই বিছানায় জিয়াং ও চ্যানের ঘুম ভাঙে। দুজন দুজনকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই ভাবে আমরা তো
হাজবেন্ড ওয়াইফ, তাহলে লজ্জা পাচ্ছি কেন? জিয়াং চ্যানকে বলে তোমার দাদাকে মজা দেখাতে হবে, তুমি আমার সাথে চলো। তো চ্যানকে নিয়ে জিয়াং কিউফির বাড়ির সামনে যায়। দুজনে জঙ্গলের পেছনে লুকিয়ে থাকে। আর যখনই কিউফি বাড়ি থেকে বের হয়, চ্যান আর জিয়াং মিলে কিউফিকে মারতে শুরু করে। কিন্তু দেখা যায় এ তো কিউফি নয়, বরং জাও। তো জাওকে মেরে চ্যান তো বেশ খুশি, কারণ তার যে অনেকদিন থেকেই জাওয়ের ওপরে রাগ ছিল। ওদিকে গু কোম্পানির প্রজেক্ট হাতছাড়া হয়ে যাওয়ায় তারা জিয়াং এর কোম্পানির সাথে মিলিতভাবে একটা প্রজেক্ট করতে চায়। তো জিয়াং কাজ করার শর্ত হিসেবে চ্যানের বাবাকে জানায় গু কোম্পানির তরফ থেকে চ্যানকে এই প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে। বাবা বিজনেসের সুবিধার্থে চ্যানকে ওই প্রজেক্টের ইনচার্জ বানিয়ে দেয়, যদিও কিউফি এটা মেনে নিতে পারছিল না। এবার জিয়াং কিন্তু তার ম্যারেজ কন্ট্রাক্ট হিসেবে চ্যানকে দেয়া কথা রাখলো। সে কিন্তু চ্যানকে গু কোম্পানিতে জায়গা বানাতে সাহায্য করলো। ওদিকে চ্যানের ভাই কাউকে মেসেজ করে বলে এবার সময় এসে গেছে অতীতের সত্যিটা সবার সামনে আনার। বাড়ি ফিরে চ্যান ও জিয়াং ওই ম্যারেজ কন্ট্রাক্টের কিছু নিয়ম কানুন কমাবে বলে ঠিক করে। তো নিয়ম কমাতে গিয়ে তারা পুরো ম্যারেজ কন্ট্রাক্টটাই কেটে ফেলে। আর এরপর থেকে শুরু হয় তাদের রোম্যান্সের পর্ব। কিচেন থেকে শুরু করে অফিস, কোনো জায়গাতেই তারা থেমে থাকে না। রাতে চ্যান আবারও তার মায়ের সেই অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে। চ্যানের মা গাড়ি চালানোর সময় ফোনে কারোর সাথে ঝগড়া করছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চ্যান নিজে আহত হওয়ায় সে মাকে রক্ষা করতে পারেনি। চ্যানের ঘুম ভেঙে গেলে জিয়াং তাকে জড়িয়ে ধরে। চ্যান বলে আমি জানি না ওই অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত ছিল, কিন্তু আমি তা জানতে চাই। তো জিয়াং বলে আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। অফিসে জিয়াং ও গু কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে। এতে জিয়াং এর কোম্পানির ক্ষতি হতে পারে তা জানার পরেও চ্যানের জন্য জিয়াং রিস্ক নিতে রাজি হয়। কন্ট্রাক্ট সাইন হওয়ার কিছুদিন পর চ্যান তার বাবার সাথে দেখা করলে চ্যানের বাবা তো অনেক খুশি। সে চ্যানকে তো তোষামত করছে, মানে বোঝাই যাচ্ছে এই কন্ট্রাক্টে তাদের অনেকটাই লাভ হবে। চ্যান তার বাবার থেকে তার মায়ের ওই নেকলেসটা নিয়ে আসে। তখনই চ্যান জানতে পারে কিউফি তার নিজের ভাই নয় এবং তার বাবার একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কেই কিউফির জন্ম। চ্যানের মা তার এই সম্পর্ক কোনোদিনই মেনে নিতে পারেনি, যার জন্য তাদের মধ্যে অশান্তি হতো। চ্যান এখন কোম্পানির কাজে অনেকটাই ব্যস্ত, তাই সে জিয়াং এর সাথে বেশি সময় কাটাতে পারে না। তো জিয়াং এর সাথে দেখা করতে আসলে জিয়াং অফিসের মধ্যেই তার সাথে রোম্যান্স শুরু করে দেয়। কিউফি চ্যানের সাথে দেখা করে এবং তাকে বলে তোমার মায়ের মৃত্যুর রহস্য তুমি জানতে চাও? মায়ের মৃত্যুর রহস্যের কথা শুনে চ্যান চমকে ওঠে। কিউফি তাকে একটা ভয়েস রেকর্ড শোনায়, যেটা ছিল জিয়াং এর দাদার। ভয়েস রেকর্ডে জিয়াং এর দাদা বলে চ্যানের মায়ের অ্যাক্সিডেন্টের দিন তাদের বাবার গাড়ির সাথেই চ্যানেদের গাড়ির ধাক্কা লেগেছিল, আর জিয়াং এর কথাতেই তার বাবা চ্যান ও তার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে সেখান থেকে পালিয়ে যায়। তো কিউফি বলে এর অর্থ তোমার মায়ের মৃত্যুর জন্য জিয়াং ও তার পরিবারই দায়ী। ওরা যদি ঠিক সময় তোমার মাকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো উনি আজকে বেঁচে থাকতেন। চ্যান কিউফিকে জিজ্ঞেস করে তুমি এই ভয়েস রেকর্ড কোথায় পেলে? কিউফি বলে জিয়াং এর দাদা মদ খেয়ে আমাকে এই কথা বলেছিল। অতীতের সত্যি জানতে পেরে সে ভেঙে পড়ে। পরিস্থিতি তাকে এমন জায়গায় এনে দাঁড় করালো, সে যাকে এত ভালোবাসে সেই মেয়েটাই নাকি তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। চ্যান জিয়াংকে এড়িয়ে যেতে থাকে। চ্যান রাতে বাড়ি ফেরে আর নিজের জিনিসপত্র প্যাক করছে। সে জিয়াং এর বাড়ি ছেড়ে চলে যাবে। জিয়াং তাকে জিজ্ঞেস করে আমি কি এমন করেছি যে তুমি এমনটা করছো? চ্যান বলে আজ থেকে 5 বছর আগে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী ছিলে। তুমি আমার মাকে রাস্তায় ছেড়ে গিয়েছিলে মরার জন্য। এই বলে চ্যান চলে যায়। জিয়াং মন খারাপ করে বসেছিল, তো যাও তাকে চ্যানকে মানানোর আইডিয়া দেয়। প্ল্যান মতো জিয়াং চ্যানকে প্রপোজ করার জন্য রেডি হয়। চ্যান টেরিসে এলে জিয়াং বলে সেদিন যা হয়েছিল তাতে আমার কোনো ভুল ছিল না, আমি নিজেই প্রচন্ড অসুস্থ ছিলাম। কিন্তু এইসব কথায় চ্যানের কোনোই ফারাক পড়ে না। চ্যান চলে যেতে লাগলে জিয়ান তাকে বলে আমি তোমাকে ভালোবাসি। এই শুনে চ্যান বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এরপরেই বোঝা যায় এই সব কিছু ছিল কিউফি এবং জিয়াং এর দাদার পরিকল্পনা। তারা এই কাজ করেছিল যাতে তারা জিয়াং এবং চ্যানকে আলাদা করতে পারে এবং নিজেদের কোম্পানির দখল নিতে পারে। চ্যান ও জিয়াং আলাদা হলেও তারা কেউই ভালো ছিল না। জিয়াং আবার প্রচন্ড ড্রিঙ্ক করতে শুরু করে। চ্যান সবই জানতো, কিন্তু সে জিয়াং এর থেকে দূরে থাকতে চায়। এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। জিয়াং এখন নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। সে আবারও কাজ শুরু করেছে। জিয়াং তার সেক্রেটারিকে কাজ থেকে বের করে দিয়েছিল, যে কারণে ওর সেক্রেটারি চ্যানের কাছে কাজ করে। তো সে চ্যানকে পছন্দ করলেও চ্যান তাকে এড়িয়েই
এভাবেই চলে। ওদিকে জাও জিয়াং এর খেয়াল রাখে। এর মধ্যেই খবর আসে গু কোম্পানি এবং জিয়াং মিলিতভাবে যে প্রজেক্টে কাজ করছিল, কারাপশনের কারণে সেই বিল্ডিংটা ধসে গেছে। এতে জিয়াং তার ভাইকে কোম্পানি থেকে বের করে দেয়। জিয়ানের ভাই কিউফির কাছে সাহায্য চাইলে কিউফি তাকে সাহায্য করতে মানা করে দেয়। তো এরপর সে চ্যানকে তাকে সাহায্য করতে বললে চ্যান তার সাথে কথা বলতেই চাইছিল না। কিন্তু যখনই জিয়াং এর ভাই বলে তোমার মায়ের মৃত্যুর আসল রহস্য আমি জানি, তখনই এই কথা শুনে চ্যান থমকে দাঁড়ায়। জিয়াং এর ভাই বলে সেদিন আমাদের গাড়িতে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ এটা ঠিক, আমি তোমাদের অ্যাক্সিডেন্টের সময় ওখানেই ছিলাম, কিন্তু তোমাদের কোনো সাহায্য না করেই বাবাকে যেতে বলেছিলাম, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। আর হ্যাঁ, জিয়াং তখন খুবই অসুস্থ ছিল। এই শুনে চ্যান বলে তাহলে তুমি আগে মিথ্যে কেন বলেছিলে? সে বলে তোমাকে আর জিয়াংকে আলাদা করার জন্য কিউফির সাথে মিলে আমি প্ল্যান করেছিলাম। চ্যান অনেক রেগে যায়, সে জিয়াং এর ভাইকে মারতে থাকে। এরপর চ্যান ছুটতে ছুটতে জিয়াং এর কাছে যায়। ওদিকে জিয়াং তার বাড়িতে থাকা চ্যানের সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল, যাতে এগুলো সে ফেলে দিতে পারে। চ্যান জিয়াংকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জিয়াং অভিমান করে চ্যানকে মারতে থাকে। চ্যান তাকে চেপে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি। জিয়াং শান্ত হয়। চ্যান তাকে কিস করে নেয় এবং তার দাদাদের সব কথাই বলে দেয়। এরপর চ্যান তার মায়ের ওই নেকলেসটা থেকে তার বাবা ও দাদার বিরুদ্ধে কিছু প্রমাণ পায়, যেটা দেখে চ্যান বুঝতে পারে তার মায়ের মৃত্যুর পেছনে তার বাবার হাত রয়েছে। মায়ের মৃত্যু রহস্য এবং কোম্পানিতে করাপশনের দায়ে চ্যানের দাদা এবং বাবাকে পুলিশে ধরানো হয়। চ্যান ও জিয়াং একসাথে অনেক ভালো আছে, কিন্তু জিয়াং এর কোম্পানি এখন আর ভালোভাবে চলছে না। কোম্পানি চালাতে তার অনেক টাকার দরকার। তো চ্যান জিয়াংকে তার মায়ের ওই নেকলেসটা দিয়ে বলে মা মৃত্যুর আগে তার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিল, আর আমি আজ তা তোমাকে দিচ্ছি, তুমি নতুন করে কোম্পানিটা শুরু করো। তো এই শুনে জিয়াং চ্যানকে জড়িয়ে ধরে। এখানেই শেষ হয়ে যাচ্ছে এই ড্রামাটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো রোমান্টিক ড্রামাতে। বাই।